অভিষেকের জেল যাত্রা আসন্ন। আজ মুখ্যমন্ত্রীর কড়া বক্তব্য বিধানসভায় মুখ্যমন্ত্রী বলছেন যে উনি ভিতরে থাকবেন না বাইরে থাকবেন, কিসের ইঙ্গিত? একথা বলছেন গতকাল যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ২১-এর মঞ্চ থেকে নোটবুক প্রসঙ্গ তুলেছিলেন। সেই নোটবুক প্রসঙ্গে আজ বলতে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী গতকাল হিসেব নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক, আর আজ বিধানসভায় দাঁড়িয়ে অভিষেককে নিশানা করে শুভেন্দু অধিকারী বলছেন বাইরে থাকলে তো হিসেব নেবেন। গতকাল নোটবুকে সব লিখে রাখার হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক, আর নোটবুক প্রসঙ্গে বলতে গিয়ে আজ বিধানসভায় দাঁড়িয়ে বলছেন মুখ্যমন্ত্রী যে হিসেব নেবেন, নোটবুকে লিখে রাখছেন, বাইরে থাকলে তো হিসেব নেবেন, ভিতরে থাকবেন না বাইরে থাকবেন। বলছেন সো কল্ড পুষ্পার মতো অবস্থা হবে, তার থেকেও খারাপ অবস্থা হবে। সো কল্ড পুষ্পা মানে জাহাঙ্গীর ফলতার, তিনি তো এখন জেলে। তাহলে আজ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে অভিষেককে নিশানা করে কি বললেন আগে শোনাবো। কালকে অনেক বড় বড় কথা বলেছেন, আয় শুভেন্দু অধিকারী, আয় অমিত শাহ। কি বলেছিলেন? ডিজে বাজাবেন। 4 তারিখে অমিত শাহ যেন রাজ্যে থাকে। ডিজে বাজিয়ে দিয়েছে বাংলার লোকেরা। এই সরকার ভদ্র আছে বলে না, এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে আপনাকে আমি বলে গেলাম, ওই ছোড়াকে প্রতিষ্ঠিত চোর। ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন ডায়মন্ড হারবারে লড়ুন, 40% মুসলিম ভোট আছে। তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি, মিলিয়ে নেবেন আপনি। আপনার অবস্থা ওই সকল পুষ্পার থেকেও খারাপ হবে। সকল পুষ্পার থেকেও খারাপ হবে অবস্থা বলছেন, আরেকবার শুনুন। কালকে তো শহীদ দিবস হয়নি। কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো, 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। বাইরে থাকলে তো হিসেব হবে, মানে বাইরে থাকছেন না। অনির্বাণ আছে নিউজ রুম থেকে সরাসরি আমার সঙ্গে। অনির্বাণ, দুটো জায়গা খুব গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রীর বক্তব্যের। এক, সো কল্ড পুষ্পার থেকেও অবস্থা খারাপ হবে। সো কল্ড পুষ্পা মানে আমরা জানি ফলতার জাহাঙ্গীর, যে এখন জেলে। 2 নম্বর হচ্ছে বাইরে থাকলে তো হিসেব নেবেন, মানে জেল যাত্রা আসন্ন। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে যখন বলছেন তখন সেটাই ভেবে নিতে হচ্ছে অতনু। তার কারণ মুখ্যমন্ত্রীর প্রথম যে বক্তব্যটি তুমি শোনাচ্ছিলে সেখানে একটা অংশ ছিল বাইরে থাকবেন কি ভিতরে থাকবেন ভবিষ্যৎ বলবে। এখানে তাও একটু স্পেকুলেশনের জায়গা ছিল। আচ্ছা, বাইরে থাকবেন থাকবেন না, ভিতরে থাকবেন না বাইরে থাকবেন। পরের বারে আর কোনো স্পেকুলেশনের জায়গা খালি রাখেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল যখন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে 31-এ ক্ষমতায় ফিরলে সমস্ত হিসেব চুকিয়ে দেওয়ার কথা বলেছেন, নোটবুকে সব হিসেব রাখছি, তখন পাল্টা মুখ্যমন্ত্রী আজকে বিধানসভাতে দাঁড়িয়েই বলছেন তার কিছুক্ষণ আগে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির কথা বলেছেন, ওই ছোড়াকে বলে রাখছি এইভাবে অভিহিত করেছেন। শেষে গিয়ে বলছেন আরে বাইরে থাকলে তো হিসেব নেবে। তার মানে এটা কনফার্ম, সিলড হয়ে যাচ্ছে যে বাইরে থাকবেন না। আরো কিভাবে সিলড হচ্ছে? আগের মন্তব্যে তুমি যেভাবে বলছিলে অতনু, আগের মন্তব্যে সে কিউটা তিনি দিয়ে গিয়েছেন। কি বলেছেন? বলেছেন সো কল্ড পুষ্পার থেকেও হাল খারাপ হবে। যেটা তুমি বলছিলে সো কল্ড পুষ্পা মানে জাহাঙ্গীর খান কোথায় আছেন এখন? জেলে। জাহাঙ্গীর খান জেলে আছেন কটা মামলায়? গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন, আমরা বলিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নাকি 400-এর বেশি মামলা কেস রয়েছে। তিনি বীরের মতো লড়ে যাচ্ছেন। আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বলছেন কোনো বীরটিরের ব্যাপার নেই, তিনি বাঘ না বেড়াল সেটা ভবিষ্যতে দেখা যাবে। এবং এই 400 মামলা না 400-র কম মামলা না বেশি মামলা, তার মধ্যেই না গিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য হিসেব যা রাখছেন সেটা তার পাল্টা হিসেব নেওয়ার সুযোগটাই পাবেন না। তার কারণ তাকে বাইরে থাকতে হচ্ছে না, তিনি বাইরে থাকবেন না, পরিষ্কার বলে দিচ্ছেন বাইরে থাকলে তো হিসেব নেবে। এরপরে আর একটাই প্রশ্ন আসা স্বাভাবিক, অভিষেকের জেল যাত্রা কবে, অভিষেকের জেল যাত্রা হবে কিনা এটা নিয়ে বোধহয় আর কোনো সংশয় নেই অতনু।
আমার সঙ্গে একটু অনির্বাণ সঙ্গে থাকো তার কারণ এই যে অনির্বাণ আমাদের বলছিল যে নোটবুক প্রসঙ্গ, গতকাল নোটবুকের কথা বলছিল অনির্বাণ, আমাদের বলছিল মমতা বন্দ্যোপাধ্যায় 400 কেসের কথা বলছেন। প্রথমে ওই অভিষেকের নোটবুকের কথা একটু শোনাবো। বিজেপির ক্ষমতা হবে ক্যাথিড্রাল রোডে এই মিটিং করার, পুলিশ তোমার, তদন্তকারী সংস্থা তোমার, অর্থ তোমার, কেন্দ্র সরকার তোমার, মানুষ তৃণমূলের সাথে রয়েছে। পুলিশ যাদের অযথা মিথ্যা মামলায় অত্যাচারিত করছে, আমি বলবো ধৈর্য ধরুন, একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুক গুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে গতকাল কি বলেছেন? বলছেন তার বিরুদ্ধে 400 কেস দেওয়া হয়েছে, বলছেন তার পিছনে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হয়েছে। শুনুন। অভিষেকের কোনো সিকিউরিটি নেই। অভিষেকের বিরুদ্ধে কত কেস হয়েছে? 400 কেস। ওরা তো ভয় পাচ্ছে না, কারণ ওরা জানে এটা অসম্মান করবার, এটা ভয় দেখানোর। কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না। প্রথমে বলছে থানায় এসো, তারপরে বলছে একজনকে দিয়ে এফআইআর করে নাও। এতদিন তারা সাধু ছিলেন। যদি তোমার কমপ্লেন থাকে এতদিন কেন এফআইআর করনি? হঠাৎ আজকে রাতের অন্ধকারে তোমাকে এফআইআর করাতে হচ্ছে পুলিশ। অনির্বাণ আমার সঙ্গে নিউজ রুম থেকে আসে। অনির্বাণ একটু আগেই আমাকে বলছিল যে এই যে জেল যাত্রা কবে হবে সেটা শুধু এখন প্রশ্ন। জেল যাত্রা যে হবে, একজন মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে যখন এই বক্তব্য পেশ করছেন তা থেকে একরকম নিশ্চিত। কিন্তু অনির্বাণের কাছে আমার এবার প্রশ্ন থাকবে। অনির্বাণ, আমরা দেখেছি এখনো পর্যন্ত আমরা দেখেছি যখনই কখনো বিরোধী দলের কোনো নেতাকে জেলে ভরা হয় তখনই রাজনৈতিক প্রতিহিংসার কথা বলা হয়, অভিযোগ ওঠা রাজনৈতিক প্রতিহিংসা। তো সেই চিত্রনাট্যের প্রেক্ষাপটটা কি গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করলেন? হতে পারে। তার কারণ অতনু, তোমার নিশ্চয়ই খেয়াল থাকবে যে 2021-এর বিধানসভা নির্বাচন, বিশেষ করে 2024-এর লোকসভা নির্বাচনের আগে যে বিরাট প্রচার পর্ব, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় বলতেন এই তো 2 মাস পরে ওকে ধরে নিয়ে যাবে, এই তো 3 মাস পরে ওকে হেনস্থা করবে, এই তো ভোট মিটলেই ওর বাড়িতে আবার ইডি পাঠাবে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার যে অভিযোগগুলো ছিল, যে অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে কখনো সিবিআই কখনো ইডি তাকে ডেকে পাঠাতো নির্দিষ্ট কিছু মামলা, তখন ছিল কয়লা পাচারের মামলা, তখন ছিল প্রাথমিক শিক্ষা দুর্নীতির মামলা, এগুলোর পরিপ্রেক্ষিতে সিবিআই বা ইডি যে তাকে ডেকে পাঠাচ্ছে, তাকে জেরার সম্মুখীন হতে হচ্ছে, এই সবটাকেই মমতা বন্দ্যোপাধ্যায় তখনও পর্যন্ত, মানে 2024-এর লোকসভা নির্বাচন পর্যন্ত তার প্রচার পর্ব এবং তার ফলাফলের পরেও, কারণ আমরা জানি 2024-এর লোকসভা নির্বাচনে এখানে এ রাজ্যে বিজেপির ফল খারাপই হয়েছিল। তারা 19 থেকে 12 সংসদে নেমে গিয়েছিল, তাদের আসন এই রাজ্য থেকে 18 থেকে 12 সংসদে নেমে গিয়েছিল। ফলে সেই জায়গাটা পর্যন্ত, ততদিন পর্যন্ত বলতেই হবে, যদি নির্বাচনের ফলাফলকে আমরা সর্বোচ্চ মান্যতা দিই গণতন্ত্রের জায়গা থেকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিছুটা হলো রাজ্যবাসীকে বিশ্বাস করাতে পেরেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই যে যাবতীয় দৌড়ঝাঁপ তদন্তকারী সংস্থাগুলোর বা তাকে বারবার ডেকে পাঠানোর মধ্যে কোথাও একটা রাজনৈতিক প্রতিহিংসার ব্যাপার আছে, অথবা এরকম এটা রাজনৈতিক প্রতিহিংসা কি না, অন্তত এরকম একটা সংশয় তিনি অন্তত জাগিয়ে রাখতে পেরেছেন। আর এই সংশয়টা বরাবর জেগে থাক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় এজেন্সিগুলো ডেকে পাঠানো বা তাকে নোটিশ দেওয়া বারবার, এক্ষেত্রে মানুষের মধ্যে সংশয়টা থাকুক, এটা সত্যিই কিছু আছে তো, দুর্নীতির জন্যই রাখছে তো, নাকি বিরোধিতা করছে বলে রাখছে। অন্তত এইটুকু সংশয় যদি থাকে তাহলেও কিন্তু গণতন্ত্রের যে কোনো শাসক অথবা বিরোধী পক্ষ যাকেই দেখি না কেন ভোটের হিসেবে তার সুবিধা হয়। কিন্তু শুভেন্দু অধিকারী আজকে যখন এই কথাটা বলছেন, তখন তিনি কিন্তু ওই বিধানসভাতে দাঁড়িয়ে এটাও বলে দিয়েছেন আজকে যে অভিষেক তৃণমূলের নামও নিশান থাকতে দেবো না, অভিষেকপন্থী তৃণমূলের নামও নিশান থাকতে দেবো না। এবং আজকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আর ওই 2-3টের মতো হাতে গোনা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন 400, মানে আসলে 2 হাতের গোনারও বাইরে হয়তো বেরিয়ে গিয়েছে মামলার সংখ্যা। আর ঠিক সেখানেই শুভেন্দু অধিকারীর আজকের বক্তব্যের গুরুত্ব, আরও একটা জায়গায় গুরুত্ব। দেখো, দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যিনি হন না কেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাধিকারের কর্তব্যের আওতায় কিন্তু সবাই পড়ে। দেশের আইনসভা এবং রাজ্যের আইনসভায় প্রতিনিধিত্ব করা শুভেন্দু অধিকারী রাজ্যে তো দীর্ঘদিন ধরে করছেন, পার্লামেন্টেরিয়ান ছিলেন, খুব ভালো করে এই শব্দটার অর্থ বোঝেন, জানেন। সেই তিনি আজকে শুভেন্দু অধিকারী যে এই কথাগুলো বললেন, কখন বললেন, কি প্রসঙ্গে বললেন? তিনি পুলিশ মন্ত্রী হিসেবে রাজ্যের পুলিশ বাজেটে বা স্বরাষ্ট্র দপ্তরের বাজেটের জবাবি ভাষণ দিচ্ছিলেন, সেইটা বলতে গিয়ে এগুলো বললেন। অর্থাৎ
আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে রাজ্যের স্বরাষ্ট্র বাজেট পেশের পর জবাবি ভাষণে এই কথাগুলো তিনি বলেছিলেন, তার কি কি পাওয়া গেল এমন প্রশ্নও তো কেউ করতে পারেন। সে প্রশ্ন দিলে তার উত্তর দিতে তার আটকাবে না, এমন ব্যবস্থা আগে ভাগে করেই নিশ্চয়ই শুভেন্দু অধিকারী এগিয়েছেন। এবং এক্ষেত্রে আমি তোমাকে আরেকবার স্মরণ করে দিই অতনু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা এখন আর শুধু সিবিআই আর ইডির নয়, এখন সিআইডির মামলা আছে, রাজ্য পুলিশের করা মামলা আছে, ভবিষ্যতে আরো কোনো মামলা জুটতে চলেছে কিনা আমরা জানি না। শুভেন্দু অধিকারী বলছেন যে পুষ্পার থেকেও, সোকল্ড পুষ্পার থেকেও খারাপ হাল হবে, অর্থাৎ জেল যাত্রার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে যেতে হবে এমন বন্দোবস্ত করবার জন্য শুধু সিবিআই বা ইডি নয়, রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে যে সমস্ত এজেন্সিকে তিনি পরিচালনা করেন তাদেরও কিছু ভূমিকা আছে বা থাকবে। এ সম্পর্কে নিশ্চিত না হয়ে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের বাজেটের জবাবি ভাষণ দিতে গিয়ে রাজ্যের স্বরাষ্ট্র তথা পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথাটা বলছেন, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। ওই জন্যই আবারও বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা হবে কিনা এটার প্রশ্ন নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা কবে এটাই এখন প্রশ্ন। অনির্বাণ যেমন বলছিল, আজ রাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের পুলিশ মন্ত্রী, তিনি বিধানসভায় দাঁড়িয়ে যখন বলছেন তখন সেই কথার একটা আলাদা গুরুত্ব আছে। যখন তিনি বলছেন সোকল্ড পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন। আরো একবার শোনাবো শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় দাঁড়িয়ে কি বললেন। কালকে অনেক বড় বড় কথা বলেছেন, আয় শুভেন্দু অধিকারী, আয় অমিত শাহ। কি বলেছিলেন? ডিজে বাজাবেন। 4 তারিখে অমিত শাহ যেন রাজ্যে থাকে, ডিজে বাজিয়ে দিয়েছে বাংলার লোকেরা। এই সরকার ভদ্র আছে বলে না, এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে আপনাকে আমি বলে গেলাম, ওই ছোড়াকে প্রতিষ্ঠিত চোর। ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন ডায়মন্ড হারবারে লড়ুন, 40% মুসলিম ভোট আছে। তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি, মিলিয়ে নেবেন আপনি। আপনার অবস্থা ওই সকল পুষ্পার থেকেও খারাপ হবে। কালকে তো শহীদ দিবস হয়নি, কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো, 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তিনি যখন বিধানসভায় দাঁড়িয়ে কথা বলছেন তখন তিনি বলছেন এই সরকারের পুলিশ কেমন হবে তার উদাহরণ হয়ে থাকবে বারুইপুর। তিনি বলছেন যে তিনি প্রতিনিয়ত সব পুলিশ আধিকারিক, পুলিশ কর্মীদের সঙ্গে যখনই কথা বলেন তখনই তিনি বলেন জিরো টলারেন্স। তো সেই জিরো টলারেন্সের নমুনা এ রাজ্য দেখেছে বারুইপুর। যত স্তরে পুলিশের সঙ্গে আমার মিটিং হয় সব জায়গায় আমার একটা কথা থাকে, আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। কোন মহিলা কন্যার উপরে কিছু ঘটলে কারোর নির্দেশের জন্য অপেক্ষা করবেন না, যাই করতে চান করে দেবেন। আপনাকে ঢাল হিসেবে প্রোটেক্ট করবে রাজ্যের মুখ্যমন্ত্রী। অপরাজিতা বিলের সময় মনে আছে আমার বক্তৃতা, উনি এখানে বসেছিলেন, আমি বারুইপুরের কথা বলছেন জিরো টলারেন্স। আমার সঙ্গে নিউজ রুম থেকে কমলিকা আছে। কমলিকা, বারুইপুর দাওয়ায় আজ মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে বারুইপুরের যেভাবে কাজ করেছে এই পুলিশ এইভাবে কাজ করবে। এই বারুইপুরকে একটা উদাহরণ হিসেবে তুলে ধরছেন কেন? দেখো, বারুইপুরে আমরা কি দেখেছি, বারুইপুর একটা মডেল তৈরি হতে পারে। বারুইপুরে আমরা দেখেছি যে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার, যে অভিযুক্তরা তাদের গ্রেপ্তার করা হয়েছে। এবং শুধু তাই নয়, স্বয়ং মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী তিনি এক নয় একাধিকবার
তিনি নিজে সেই জায়গায় যান, তিনি নিজে সেই নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন, দেখা করেন। এবং আমরা যে বারুইপুরে দেখেছি যেভাবে পুলিশ এই পুরো বিষয়টা দেখেছে এবং যেভাবে তদন্তের অগ্রগতি হয়েছে, সিট তৈরি করা হয়েছে এবং সমস্ত দিক থেকে সেই এই যে এই তদন্তভারকে নিয়ে তারপরে সমস্ত দিক থেকে তার তদন্ত করা হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে স্বয়ং মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে চেষ্টা করা হবে, অবশ্যই শুধু চেষ্টা না, যেভাবে কেস পুরো ধরা হয়েছে এবং যেভাবে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তারপরে প্রসিকিউশন যেভাবে কাজ করবে, সর্বোচ্চ যাতে শাস্তি হয় তার ব্যবস্থা করা হবে। এবং আমরা দেখেছি যে সেখানে যখন রিকনস্ট্রাকশন হয় তখন রিকনস্ট্রাকশন করার জন্য একজন প্রধান অভিযুক্ত যিনি একজন ছিলেন তাকেও সেই প্রধান অভিযুক্ত বাধ্য হয়ে গুলি চালাতে হয় এবং সেটাও আমরা দেখেছি যে সেই এনকাউন্টারটাও করতে হয়। কিন্তু এই বারুইপুরটা কেন মডেল বলছি? এই বারুইপুরটা মডেল এই জন্যই বলছি কারণ 24 ঘন্টার মধ্যে অ্যাকশন হয়। শুধু বারুইপুরই না, যদি দেখো তুমি পুলিশের সাইকোলজি, আমরা বিভিন্ন অফিসারদের সঙ্গে কথা বলছিলাম, প্রথম কিন্তু এটা সিগন্যাল হচ্ছে পাক সার্কাস কাণ্ড। পাক সার্কাসে যেদিনকে হঠাৎ করে বেশ কিছু লোক সেখানে ভিড় করে ঝামেলা শুরু করলো, এক রোববার ছিল, সেদিন কিন্তু পুলিশ শক্ত হাতে দমন করেছিল। অর্থাৎ আগের সময় কি হতো, অর্থাৎ পালা বদলের আগে এটা বলতেই হয়, পুলিশ প্রথমে ভাবতো এটা কার কেস, কে জড়িত আছে। এবং আমাদের মানে একেবারেই অফ দ্য রেকর্ড অনেক পুলিশ অফিসাররাই বলেছে যে প্রথমে তো এটা বোঝাই যেত না যে এর বিরুদ্ধে কেস করা হবে কি হবে না, তারপর তাদের উপর কি খাড়া এসে পড়বে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে জিরো টলারেন্স আমরা দেখেছি, এসওপি গেছে, নতুন এসওপি গেছে সমস্ত পুলিশ প্রশাসনের কাছে। এবং সেখান থেকে দাঁড়িয়েই এই যে বারুইপুর মডেল যেটা পাক সার্কাস থেকে শুরু হচ্ছে, যে মনে করে দেখো যেদিন পাক সার্কাসে ঘটনা ঘটে তার পরের দিন খোদ মুখ্যমন্ত্রী যায় সেখানে এবং সেখানে গিয়ে তিনি বলেন যে পুলিশের গায়ে হাত উঠবে আর মুখ্যমন্ত্রী তিনি এসি ঘরে থাকবেন, পুলিশ মন্ত্রী তা হবে না। সুতরাং খুব মেসেজ খুব স্পষ্ট এবং মহিলাদের ক্ষেত্রে আরো জোরদার। ঠিক ঠিক। এবং এখান থেকে চট করে আরেকটা বক্তব্য আমি শোনাবো শুভেন্দু অধিকারীর, যেখানে তিনি বলছেন যে আগের সরকারের প্রশাসনিক প্রধান কিভাবে রিঅ্যাক্ট করতেন এই ধরনের ঘটনার পর। অপরাজিতা বিলের সময় মনে আছে আমার বক্তৃতা, উনি এখানে বসেছিলেন, আমি ওখানে বসেছিলাম। কামদুনি ছোট্ট ঘটনা, বারাসাত শরীর থাকলে যেমন সর্দি কাশি জ্বর জারি হয়, একটু আধটু রেপ টেপ তো হয়। কাকদ্বীপের ঘটনা, ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000। হাঁসখালির ঘটনা, মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। ময়নাগুড়ির ঘটনা, লাভ অ্যাফেয়ার্স। আরজি কর, ওর বাবা মা চাইলে তো 10 লাখ দিতেই পারি। এই তো ছিল নারী নিরাপত্তা। আর নিরাপত্তা কিভাবে দিতে হয়, ঘটনা ঘটতে পারে, ঘটনা ঘটলে তাকে কিভাবে মোকাবিলা করতে হয়। এই কথাগুলো দাঁড়িয়ে আজ রাজ্যের প্রশাসনিক প্রধান বলছেন। বিগত প্রশাসনিক প্রধানের উদ্দেশ্যে আমরা যদি একবার হিসেব করে দেখি কোন কোন ঘটনা কবে কবে ঘটেছিল, আর ঠিক তার পরে পরে প্রথম প্রতিক্রিয়া তৎকালীন প্রশাসনিক প্রধানের কি ছিল দেখুন। বারুইপুরে প্রতিবাদীদের 50 জনকে অ্যারেস্ট করা হয়েছে আমি শুনেছি। দুর্গাপুরে মেয়ে ধর্ষিত হয়েছে, আদিবাসী মেয়ে। বর্ধমানে হয়েছে, ভগবানপুরে হয়েছে, পটাশপুরে হয়েছে, কুচবিহারে হয়েছে, বেহালা হয়েছে, মালদায় হয়েছে। সারা বাংলা জুড়ে তাণ্ডব চলছে। 15 বছর ধরে তখন বিভিন্ন ঘটনা ঘটেছে, একটা নয় একাধিক। কই তখন তো পাঠালেন না কোনো প্রতিনিধি দল? তখন তো মণিপুরে পাঠিয়েছিলেন, উন্নাওতে পাঠিয়েছিলেন, তখন তো হাতরাসে পাঠিয়েছিলেন, তখন আজি করে কেসটাকে ধামাচাপা দিয়ে গুবলেট করে দেবার চেষ্টা করেছেন, তখন পাকশিরকে ভিকটিমকে অপমান করেছেন। বারুইপুরে 12 বছরের একটি মেয়েকে নৃশংসভাবে গণধর্ষণ করে খুন, জিরো টলারেন্স দেখিয়ে দ্রুত আসরে পুলিশ প্রশাসন। এনকাউন্টারে মৃত্যু অন্যতম মাস্টার মাইন্ডের, গারদে বাকি অভিযুক্তরা। এরা অত্যন্ত খারাপ কাজ করেছে, এই গুন্ডাদের ভুগতে হবে, প্রত্যেককে অ্যারেস্ট করবো, কাউকে ছাড়া হবে। এমনই পরিস্থিতিতে পথে নেমেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা করেছেন বর্তমান রাজ্য প্রশাসনকে। বারুইপুরে প্রতিবাদীদের 50 জনকে অ্যারেস্ট করা হয়েছে আমি শুনেছি। দুর্গাপুরে মেয়ে ধর্ষিত হয়েছে, আদিবাসী মেয়ে। বর্ধমানে হয়েছে, ভগবানপুরে হয়েছে, পটাশপুরে হয়েছে,
কুচবিহারে হয়েছে, বেহালা হয়েছে, মালদায় হয়েছে, সারা বাংলা জুড়ে তাণ্ডব চলছে। পাল্টা বিজেপি প্রশ্ন তুলছে, তৃণমূল জমানায় নারী নির্যাতনের ঘটনা ঘটলে তখন কি বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়? তখন কেন প্রতিবাদে সরব হতেন না? কড়া পদক্ষেপ না করে কেন আগেই আলটপকা মন্তব্য করতেন? পার্ক স্ট্রিটে গণধর্ষণ, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সাজানো ঘটনা। মুখ্যমন্ত্রীর মতামতের বিরুদ্ধে গিয়ে তদন্ত চালিয়ে রাজরোষের মুখে পড়েন সে সময়ে লালবাজারের গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন। 2012 সালে কাটোয়াগামী ট্রেনে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ওই মহিলার পরিবার সিপিআইএম করে। কামদুনি গণধর্ষণের পর শোনা গিয়েছিল ছোট ঘটনার তত্ত্ব। এত 10 কোটি লোক, কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। সন্দেশখালী কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল? হাঁসখালি গণধর্ষণ কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, ঘটনাটা খারাপ, কিন্তু ছেলেটার সঙ্গে অ্যাফেয়ার ছিল। দুর্গাপুরে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, এক্ষেত্রে তৎকালীন মুখ্যমন্ত্রী যা বলেছিলেন তাতেও বিতর্কের ঝড় ওঠে। How they came out in the night at 12:30, and especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. আর্চি করে নৃশংস ঘটনাকে ঘিরে যখন উত্তাল গোটা দেশ, তখন তৎকালীন মুখ্যমন্ত্রীর আহ্বান, এবার উৎসবে ফিরুন। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন। আমি অনুরোধ করব ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। এসব দেখেই অনেকে প্রশ্ন তুলতেন, খোদ রাজ্যের প্রশাসনিক প্রধান যদি এমন মন্তব্য করেন তাহলে আর কি তদন্ত হবে? বিচারই বা কি করে মিলবে? আর্চিকর কসবা ল কলেজের ক্ষেত্রে তো তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগও উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে। 15 বছর ধরে তখন বিভিন্ন ঘটনা ঘটেছে, একটা নয় একাধিক। কই তখন তো পাঠালেন না কোনো প্রতিনিধি দল? তখন তো মণিপুরে পাঠিয়েছিলেন, উন্নাওতে পাঠিয়েছিলেন, তখন তো হাতরাসে পাঠিয়েছিলেন। তখন আরজি করে কেসটাকে ধামাচাপা দিয়ে গুবলেট করে দেবার চেষ্টা করেছেন। তখন পার্কস্ট্রিটকে ভিকটিমকে অপমান করেছেন। নিউজ 18 বাংলা।